তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তোর স্বামী যে তোর শাশুড়ির কাছে তোকে নিয়ে যাওয়ার জন্য আর্জি করেছে? হ্যাঁ, উনি বলেছিলেন বটে বলবেন। আম্মা কি রাজি হয়েছেন? না রাজি হয়ে উপায় আছে? এমনিতেই তো স্বামীদের কাছ থেকে বউদেরকে আলাদা রেখে শাশুড়িরা অধিকার আদায় করে। তোর ক্ষেত্রে সেরকম কোনো সুবিধা হবে বলে মনে হচ্ছে না। আমি তো কোনোদিন আম্মার কথার অবাধ্য হইনি। আরে দূর বোকা, তোর কথা কে বলেছে? আমি বলছি তোর শাশুড়ির কথা। রোজগেরে ছেলে তার বউকে নিয়ে যেতে চাইছে, যদি রাজি না হয় তখন যদি ছেলে রেগে যায়। তবে আপাতত কয়েক মাসের জন্য রাজি হয়েছে। এ বাড়ি ছেড়ে আমার যেতে একদম ইচ্ছে করছে না। আর ওদিকে অন্তরাপার এই অবস্থা। সেসব নিয়ে তোর ভাবার দরকার কি? তোর স্বামী শহরে চাকরি করে, তোকে নিয়ে যেতে চাইছে, সেটাই ভেবে খুশি হও না। শোন না, আমি না এটা নিয়ে একটা ছড়া বেঁধে ফেলেছি, শুনবি গুল? শোন। শুনেছ মেজু দিদি, খোকার বাবার চাকরি হবে, 30 টাকা সে মায়না পাবে, 10 টাকা তার পকেট খরচ, 10 টাকা সে আমায় দেবে। শুনেছি সামনের বছর ইট গড়াবে। চাচি, তুমি না পারো বটে। এটুকুই তো আমার সম্বল রে গুল। একটু মজা করা, একটু হাসি করা, ব্যাস। যা গুল যা, একটাই তো জীবন। কবে আছে কবে নেই, কবে ওপর থেকে ডাক আসবে কেউ তো জানে না রে। যতদিন পারিস জীবনটাকে উপভোগ করে নে, তা নইলে যে আফসোস থেকে যাবে। আমার মতো দশা হবে তো তার। কিন্তু এ বাড়ি ছেড়ে যাই কি করে চাচি? যেতে যে ইচ্ছে করে না তা নয়, কিন্তু পরক্ষণে মনে হয় আমি কত ছোট, কত স্বার্থপর। আশ্চর্য, স্বামীর সাথে ঘর করতে যাবে, এতে স্বার্থপরের কি হলো? আব্বা কত আশা নিয়ে আমায় এই বাড়িতে এনেছিলেন, আমি এই সংসারটাকে দেখব। তিনি বলতেন আমি এবারে গৃহলক্ষ্মী, কোথায় আমি সংসারটাকে বেঁধে রাখবো তা নয়, আমি নিজে এই বাঁধন ছেড়ে পালাচ্ছি। মনের মধ্যে ব্যথা চেপে রেখে না জীবনে কোনো কিছুতে সফল হওয়া যায় না গুল। তোর বুকের মধ্যে আগুন জ্বলবে আর তুই হাসি মুখে সংসারে পানি ছিটাবি, তাই হয়? হয় না গুল। পেটে খিদে আর মুখে লাজ রেখে কোনো লাভ আছে বল? তোর শাশুড়ি যখন অনুমতি দিয়েছে তখন যা গুল যা। কি হলো গুল, এত কি ভাবছিস তুই? শহরে গেলেও আমার তুমি নাকি সুলতানকে বউ নিয়ে শহরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছো? কি হলো, কথা জবাব দিচ্ছ না কেন? কি জবাব দেব? তোমার ছেলে কি আমার কথা শুনতো? বাধা দিলে আর অশান্তি হতো। কই, সুলেমান তো তার বউকে নিয়ে এত তাড়াতাড়ি যায়নি, দুটো বাচ্চা হবার পর গেছে। মেয়েরা মা না হলে কি স্বয়ংসম্পূর্ণ হয়, নাকি তাদের বুদ্ধি বিবেচনা হয়? এসবই আমি জানি।
তো জেনেও তুমি কিছু বললে না? ছেলে বড় হয়েছে, তার বুদ্ধি বিবেচনা আছে। এখন সে যদি তার বউকে নিয়ে সংসার করতে চায়, তাহলে আমি কোন যুক্তিতে আটকে রাখি? কিন্তু সুলতান যা করছে সেটা কি ঠিক? এত তাড়াতাড়ি বউকে নিয়ে যাচ্ছে। ভালো হলো কি খারাপ হলো সেটা তো ভবিষ্যতে বলবে বড় বউ। আসলে ধৈর্যের ঘাটতি। শহরে মানুষের জীবনে দিন দিন ধৈর্যের বড় অভাব হচ্ছে। তোমার ছেলেরাও তার ব্যতিক্রম নয়। ছেলেরা বলো না, বলে সুলতান। আর কিছুদিন পরে গেলে কি ক্ষতি হতো? সংসারের কাজকর্ম একটু ভালো মতো শিখে নিত। সেটা তো তুমিই আমি বুঝছি বড় বউ, সুলতান তো বুঝছে না। আমার শুধু একটাই চিন্তা বড় বউ, ভুলবদন একেতে ছেলে মানুষ, আর ওদিকে সুলতানের মেজাজ গরম, সুলেমানের মতো ঠান্ডা না। গরম মাথার ছেলে আর বালিকা বধূ দুয়ের মিলনে যে কি হবে আল্লাহই জানে। আচ্ছা, আমরা কি এত মরা গাছ হয়ে গেছি যে আমাদের ছায়া সুলতান ওর বউকে রাখতে ভরসা পায় না? ওভাবে দেখছো কেন ব্যাপারটা? সুলতান চায় যে ওর বউ ওর কাছে থাকে। আমাদের কাছে অযত্নে অবহেলায় আছে এমন তো বলেনি। মুখে না বলো, বোঝা কি যায় না? বোঝা গেলেও কিছু বলা যায় না বড় বউ। এই যে ছেলেরা আড়ালে আবডালে আমার কবিরাজি নিয়ে কত কথা বলে, আমি কি বুঝি না? আমি বুঝি, কিন্তু আমি যা করি এগুলো তার জন্য করি। এই যে আমি দিনের পর দিন রাতের পর রাত জেগে নতুন ওষুধ বের করার চেষ্টা করছি, নিজের উপর পরখ করছি, সেটাকে আমার জন্য। জানি জানি, সব জানি। ছেলেরা চেয়েছিল যে তুমি এসব লতাপাতার কাজ ছেড়ে দিয়ে জমি জেলার দেখাশোনা করো। কেন করব? নিজের সংসার আর নিজের স্বার্থের জন্য মানুষের উপকারের কথা ভুলে যাবো? তাহলে তো মানুষ জন্মটাই বিতা। মানুষ হয়ে জন্ম যদি মানুষের উপকারী করতে না পারলাম, তাহলে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেবো কিভাবে? আমি নাম চাই না, যশ চাই না, খ্যাতি চাই না, শুধু গরিব মানুষগুলো আমার দ্বারা একটু উপকার পাক, এটাই আমি চাই। এটা কি আমার খুব বড় চাওয়া বলবো? আমি তো তোমাকে ছেলেদের মর্জি মাফিক চলতে বলিনি। তুমি সংসারের পর যা ঠিক মনে করেছো করেছো। সমস্যা কি জানো বলবো? এখনকার ছেলেদের স্বাদ আহ্লাদিত অন্যরকম। ত্যাগের আনন্দকে তারা বোকামি মনে করে ভোগী সব, ভোগী আনন্দ। তবু তো বউয়ের টানে সুলতান দেশে আসতো, চিঠি লিখত। বউ চলে গেলে সুলতান ও সুলেমানের মতো দেশকে বাপ মাকে ভুলে যাবে। যা, ভুলে যা। আমার কাউকে দরকার নেই, কাউকে না। এইটাই তোমার সমস্যা। তোমার ধারণা যে ছেলেরা তোমার নাগালের বাইরে চলে যাচ্ছে। সারা জীবনকে ছেলেদের আঁচলে তলা রাখা যায়? আর সুলতানের যুক্তিটাও তো ফেলে দেওয়া যায়। আর সত্যি তো, অন্তর একা কত দিক সামলাবে? বৌমা গেলেও একটা কথা বলার লোক পাবে, ও যখন হাসপাতালে থাকবে তখন বৌমাই দিকটা সামলাবে। আবার বৌমাও তো একা থাকছে না, বৌমার মতো একটা ঠান্ডা মাথার লোক থাকছে। তারপর ওরা আর ফিরবে তো? ফিরবে কিনা সেটা বড় কথা নয় পেয়ারা, যা ওরা ওখানে মিলেমিশে আছে সেটাই বড় কথা। খোদা তাআলার কাছে সেই দোয়াই করি। আমরা আর কদিন, ওদেরই তো গোটা জীবন সামনে পড়ে আছে। ওরা ভালোভাবে বাঁচুক সেই দোয়াই করি। নাও, মন খারাপ করো না, শুয়ে পড়ো। আমাকে সকালে ছেলেদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আচ্ছা, তুমি ঠিক শুনেছিলে যে সুবিমল আজ রাতে বাড়ি ফিরবে? ওর দলের ছেলেরা তো তাই বললো। আচ্ছা, ওর এখন আসারই বা কি দরকার ছিল? এদিকে লোকজন বলাবলি করছে ওই সাধু সাহেবের বাড়ি ডাকাতে নাকি সুবিমল ছিল। পুলিশ ওর উপর নজর রাখছে না? আচ্ছা, ও আসতে চাইছে, আমি কিভাবে বারণ করি বলো? না, অবস্থা তো বুঝতে হবে নাকি? এত বিপদ মাথায় করে কেন এলি বাবা? এখানে আমার কাজ আপাতত শেষ। এখন আমার কলকাতায় ফিরে যেতে হবে। সেখানে নোটের টাকা দিয়ে অস্ত্র কেনা হবে। আবার কবে আসবে? সে তো আমি নিজেও জানি না মা।
বিপ্লব যেখানে যেদিন ডাকে সেখানে কোনো কিছু না ভেবে ছুটে যেতে হয়। তবে জানো কি মা, একদিন আমি সত্যি বিশ্রাম নেব, যেদিন ওই ইংরেজ শাসক এই দেশ ছেড়ে পালাবে, যেদিন আমার দুঃখিনী মায়ের চোখের অশ্রু শুকিয়ে যাবে, যেদিন জয় হবে ভারতবাসীর। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ খুঁজে পান। মা, মা আমার যেতে হবে। এই তো সব এলি। এই আশাটা অনেক রিস্কি মা, অনেক রিস্কি। সারাক্ষণ পুলিশের টিকটিকিগুলো আমার পেছনে পেছনে ঘুরছে। আমি এখানে আসতে পারি সে আন্দাজ ওদের আছে। তাহলে আর দেরি করিস না, সাবধানে যা। আসি না। কি হলো? আবার তোমার চোখে জল মা? মা, তুমি না বিপ্লবীর মা, তোমার চোখে তো জল মানায় না। তবু যে বড় ভয় হয় রে বাবা। ভয়? কিসের ভয়? ওই ইংরেজের ভয়? জীবন মৃত্যু পায়ের ভৃত্যু চিত্ত ভাবনাই। এবার 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 সত্যি বিপদের সিগন্যাল। মা, বাবা, তোমার আমার হাসিমিকে বিদায় দাও, আমি যাচ্ছি। তুই দীর্ঘজীবী হ বাবা। মা, মা বলো বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লবী আনবে মুক্তি, বিপ্লবী আনবে স্বাধীনতা। বান্ধে মা, শোন, পেছনে চলে যাই, পুলিশে পাচ্ছে না, যা। বাবা, হাসি বাবা, হাসি মা, বান্ধে মা, তাই মা, তাই। কে? এত রাতে কে ডাকে? আমার শরীর খারাপ, রুগী দেখতে যেতে পারবো না। পুলিশ, দরজা খুলুন। এত রাতে কি ব্যাপার? সুবিমল কোথায়? সুবিমল? তাকে তো আপনারা কলকাতায় সরকারি অতিথিশালায় জামাই আদরে রেখেছেন বলে শুনেছি। এত রাত অবধি ঘরে আলো জ্বলছিল কেন? কে ছিল? হ্যাঁ ছিল, আমি আর আমার স্ত্রী। আমার রাত অবধি পড়ার অভ্যেস। আচ্ছা, তাতেও কি সরকার বাহাদুরের আপত্তি আছে? সুবিমলকে বলুন আত্মসমর্পণ করতে, তা না হলে এটার একটা বুলেটে ওর নামটা খোদাই করা আছে, সেটা ওকে জানিয়ে দেবেন। হ্যাঁ, শুনেছি বিপ্লবীদের কাছেও নাকি এরকম একটা করে যন্ত্র থাকে। ওদের লিস্ট অবশ্য কার নাম কোথায় থাকে সেটা জানি না। তবে হ্যাঁ, ছেলেগুলো শুনেছি ডর ভয় বলে কিছু নেই। এই তো সেদিন রাইটার বিল্ডিং এ সিমসম খুন হয়ে গেল। আপনার অবশ্য খুব ছোট্ট একটা থানা, সাবধানে থাকবেন। আমার কাছে পাকা খবর ছিল আপনি যে কোনোভাবে সুবিমলকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। জেল পালানো খুনি আসামিকে প্রশ্রয় দেওয়ার মানে আপনি জানেন তো? আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আমার অপরাধ? স্বদেশী খুনে ডাকাতকে আশ্রয় দেওয়া। কোনো প্রমাণ পেয়েছেন? নাকি পৃথিবীর সবচেয়ে সভ্য জাতির পুলিশের কোনো প্রমাণ লাগে না অপরাধী শনাক্ত করতে? আপনি বড্ড বেশি বকছেন বদ্যিমশাই। আগে থানায় চলুন, তারপরে দেখবো আপনি কত কথা বলতে পারেন। এই কি আপনারা শুধু শুধু ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? উনি কি অপরাধ করেছে? পুলিশের কাছে বাধা দিও না। কি করবে? বড় জোর মারতে মারতে মেরে ফেলবে। ওইসব বিদেশিদের পোষা কুকুরের কাছে একটু একটু করে কামড় খেয়ে মরার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। চলুন, নিয়ে চলো। ওদেরকে রক্ষা করো ঠাকুর, ওদেরকে রক্ষা করো।
কিরে ভাগটা কিসের? ওই দেখি জিওল মাছ। ওই কালকে গোটা কয়েক জিওল মাছ ধরছিলাম। আমাকে সোলেমান মিয়া আবার জিওল মাছ খুব পছন্দ করে না, তাই ভাবলাম একটা দেওয়া যায়। ঢাকা শহর তার এরকম মাছ পাওয়া যায় না। কি যে বলো না মোহন চাচা, ঢাকায় চাইলে বাঘে দুধও পাওয়া যায়। তা পাওয়া যেতে পারে, কিন্তু মোহন চাচার নিজ হাতে ধরা মাছ তো আর পাওয়া যাবে না। তা দেখি তো কেমন মাছ। বাহ, একদম পাকা মাগুর। আব্বা, আম্মাকে বলবো ভালো করে যেন তেল মশলা দিয়ে মাছগুলো মাখমাখো করে রান্না, যেন মাংসের মতো খেতে না। দূর, কোথায় কাজ করলে তো জল খাবে। আম তো, তুই খাবার কি বুঝিস? হ্যাঁ, এই যে তোরা ঢাকা শহরে যেখানে সেখানে বিরিয়ানি খাস, আমি আফগান দরবারের বিরিয়ানি ছাড়া খাই না। আরে বোকা, খাবারে তো একটা ক্লাস আছে নাকি? মোহন চাচা, তুমি আমার সঙ্গে ঢাকায় চলো, বিরিয়ানি কাকে বলে তোমাকে খাইয়ে দেখাবো। মাপ চাই বাপ, ওই শহরে আমি আর যাবো না। ওই সেই বাড়ি নাকে খত দিছি, ওই মুখে আমি আর হবো না। কেন, কি হয়েছে? কিরে বলবো নাকি? বলবেন, বলুন। আপনারা তো সব নিজের লোক, লজ্জার কি? তবে বাইরের কাউকে কিন্তু বলতে পারবেন না। ঠিক আছে, আমরা কাউকে বলবো না। সুলতান, কাউকে বলিস না কিন্তু। না না, বলবো না। আপনি বলুন তো আব্বা। শোনো, সাহেবদের আমরা যতই অপছন্দ করি না কেন, সাহেবদের ব্যাপারে কিন্তু আমাদের প্রচুর আগ্রহ। তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, চালচলন, চুলের ছাট পর্যন্ত। একদিনও তো দেখবে যে আমাদের দেশি পোশাক আশাক উঠে গিয়ে সাহেবদের মতো কাটা শার্ট প্যান্ট পরতে শুরু করছে সবাই। না, তার সাথে মোহন চাচা ঢাকায় না যাওয়ার সম্পর্ক কি? ওই যে বললাম, সাহেবদের ব্যাপারে কৌতূহল। গ্রামের মানুষ তো আর তাদের দেখতে পায় না, সে কারণেই হয়তো তারা কি খায়, কি পরে, কিভাবে চলে। একবার মোহনকে নিয়ে গিয়েছিলাম ঢাকা, আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা সেরে মোহনকে নিয়ে বেরোলাম ঢাকা শহর থেকে। তারপর রাস্তা হারিয়ে ফেলেছিলেন? আহ, থাম না, তুই বড় অধৈর্য। আবার আপনি বলুন। তো মোহনকে নিয়ে বেরোলাম গুলিস্তানের কামান, নবাব বাড়ির আহসান মঞ্জিল, রমনা, রেসকোর্স, এই সমস্ত ফাঁকা জায়গা দেখে মোহনের মন ভরছিল না। আমার তখন রাজার জাতের কাউকে জ্যান্ত দেখতে ইচ্ছা করতেছিল। শুনছি তাদের নাকি খুব দাপট, তাদের দাপটে বাঘে গরু তো এক ঘাটে জল খায়, তাদের রাজত্বে নাকি সূর্য অস্ত যায় না। তো আহসান মঞ্জিল দেখে তারপর আসলাম কার্জন হলে। কার্জন হলের ঠিক উল্টো দিকে তখন ছোট লাটের বাসভবন। তো ও তো ওই বাসভবন দেখে ওর মন ভরছিল না, সে জ্যান্ত দেখতে চায়। ছোট লাট সেখানে থাকে নাকি? ছোট লাট থাকে কলকাতায়, আর বড় লোট থাকে দিল্লিতে। ওটা তখন ওকে কে বোঝায়? আমার কি দোষ? ঢাকা শহরে আসলাম, একদম গোরা সাহেব দেখবো না? লাট বাহাদুর না থাকুক, তার দু একজন ভাই বেড়াদের থাকবে না? তারা কি একটু একটু উঠানো বেরোবো না? বুঝিয়ে সুঝিয়ে তখনকার মতো তো নিয়ে গেলাম। মোহন চাচা, তোমার মতো মানুষের শহরে না যাওয়াই ভালো। একটু চালাক চতুর না হলে অল্প দিনই মারা পড়বে। আহ, সরল সিধা মানুষগুলোই তো থাকেনি। আমরা যেটা শহরে থাকি, তারা কি খুব ভালো থাকে? সব সময় কোনো না কোনো কিছু নিয়ে প্যাচ করছি। তা তোমার চাকরি বলো, কি সংসার বলো, কি ব্যবসা। আহা, তোরা থামবি, আগে গল্পটা বলতে দে। তারপরে বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে এলাম বুড়িগঙ্গার টেক উল্টো দিকে। হঠাৎ করে ও বুড়িগঙ্গার টেক উল্টো দিকের একটা বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো একদম খেয়াল করিনি। আমি যে দেয়ালের খোপ দিয়ে স্পষ্ট দেখতে পেলাম চারজন হাফ প্যান্ট পরা সাহেব হাতে জালি জালি কি যেন নিয়ে খেলতেছেন, আর দুজন টকটকে মেয়ে উল বলতেছিল। টেনিসের কথা বলছি। তারপর ওই মেম সাহেবের একজন আমাকে দেখে ফেললো, তারপর পরিমরি করে দৌড়, আর হঠাৎ করে দেখি পিছে থেকে একজন পুলিশ এসে আমার ঘাড়ের মধ্যে ধরলো, ধরে হাজতে নিয়ে গেল। আমি কি দোষ করলাম কিছুই তো বুঝলাম না। দোষ কেন হবে মোহন চাচা? রাজার দরবার দেখার একটু নাজরানা দিয়েছো। এক রাত হাজত খাইটা কানে ধরে তওবা করছি, ওই শহরে আমি আর না।
বাপ রে বাপ, এই দিক ওদিক তাকাইলে পুলিশে ধরে নিয়ে যায় এমন কথা তো বাপের জন্ম শুনি নাই। খান্ডালা শহর কথা কাপ। কবিরাজ মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? আপনার বন্ধু বৌদ্ধ মশাইকে পুলিশে ধরিয়ে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বৌঠানকে বলো আমি এক্ষুনি থানা যাচ্ছি। আব্বা, আমি আপনার সঙ্গে যাবো। তোমার যাওয়ার দরকার নেই। তাহলে আপনি বলবেন না শুধু আপনার ছেলে নয়, আপনিও বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমি তো বলেছি কোনো যোগাযোগ নেই। আর যদি যোগাযোগ থাকতো তাহলে আমি স্বীকার করতাম। এটা আপনি ভাবলেন কি করে? বিপ্লবীদের মন্ত্রগুপ্তির কথা নিশ্চয়ই আপনার জানা আছে। যতই আপনি ইংরেজ প্রভুদের গোলামি করুন, কিন্তু আপনি তো এদেশেরই মানুষ। আপনার জানা আছে ভারতবাসী, বিশেষ করে বাঙালিদের জেদের কথা। আপনি অনেক বেশি কথা বলছেন। আজ বাদে কাল দেশ স্বাধীন হবে, তখন তো দেশের মানুষের গোলামি করবে। আর তাই দেশের মানুষের সাথে নিচু গলায় কথা বলার অভ্যাসটা এখন থেকে হবে। একটা প্রমাণ যদি পাই, আমি আপনার হাতে কি করব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সূর্য সেনের ফাঁসির আগে কি করা হয়েছিল জানেন তো? তাকে এমন মার মারা হয়েছিল যে মরার আগে তার প্রাণটা ধুকপুক ধুকপুক করছিল। আর আপনি তো কোন ছাড়। ওই সূর্য সেনই শিখিয়েছে কিভাবে দেশের জন্য মরতে হয়। আগে মারবো আপনার ছেলেকে, তারপর আসতে পারে? আরে কবিরাজ মওর আলী, আসুন আসুন আসুন। আমি জানতাম আপনি আসবেন। একই পেশায় এমন বন্ধুত্ব এর আগে আমি কখনো দেখি। দেখেননি, তার কারণ হচ্ছে বন্ধুত্বটা পেশাগত নয়, মর্যাদা। সত্যি আমরা হরিহরা। আশা করি তাতে ইংরেজ বাহাদুরের কোনো আপত্তি নেই। কবিরাজ সাহেব, আপনার বন্ধুকে সামলান। আপনারা গ্রামের মানিল। সরকার চায় না সাধারণ মানুষের সাথে প্রশাসনের দূরত্ব তৈরি করুন। কিন্তু একদিনে বৌমা সব গুছিয়ে নিতে পারবে? জি, মোটামুটি সব গোছানোই আছে। ও, আগে থেকে সবকিছু তৈরি করে নিয়ে তারপরে বলতে এসেছিস? তৈরি তো ওদের হতেই হবে। এতদূর যাবে, একদিন থাকবে, তো সবকিছু গুছিয়ে নিতে হবে না? তো আমাকেও তো তৈরি হওয়ার সময় দিতে হবে নাকি? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।